দর্শক শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। সম্পদের হিসাব গোপন করলে সরকারি কর্মচারীরা চাকরিচ্যুত হতে পারে বলে হুঁশিয়ারি করেছেন জনপ্রশাসন সচিব ডক্টর মোহাম্মদ মুখলেসুর রহমান। তিনি জানান ৩০ নভেম্বরের মধ্যে ১৫ লাখ সরকারি চাকরিজীবীকে ২০২৪ সালের সম্পদের হিসাব দিতে হবে, আর প্রতি বছর ৩১ ডিসেম্বরের মধ্যে জমা দিতে হবে হিসাব বিবরণী। সচিবালয়ে আয়োজিত ব্রিফিংয়ে এসব কথা জানান তিনি। রুহুল আমিন তুহিনের রিপোর্ট। সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব দিতে গেল ১ সেপ্টেম্বর নির্দেশ দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। সরকারি কর্মচারী আচরণ বিধিমালায় প্রতি বছর ৩১ ডিসেম্বরের মধ্যে হিসাব দেওয়ার বিধান রয়েছে। বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোখলেসুর রহমান জানান, চলতি বছর ৩০ নভেম্বরের মধ্যে সম্পদের হিসাব জমা দিতে হবে। এখন থেকে অন অ্যান্ড নাও, যেমন আপনি বলে দিচ্ছি ২০২৪ সালের বিষয়টা ৩০ নভেম্বরের মধ্যে জমা দিতে হবে। আর এরপর থেকে প্রতি বছর যাতে বারবার এটা বলতে না হয়, আইনটা চেঞ্জ করতে না হয়, প্রতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে জমা দিতে হবে। এবং দেওয়ার প্রসিডিউর কাকে কি, আমাদের এই খবরটা ডাউনলোড হতে হতে কয়েকদিন লাগবে। আর আপনারা এই মেসেজ দেওয়ার সাথে আজকেই সবাই জেনে যাবে, অ্যালার্ট হবে। একটাই তো কারণ, এটা দিয়ে দেখবেন যে কিছু কিছু মাত্রায় যারা এই যে আমাদের কি বলবো জায়েন্ট হয়ে গেছিল না, ফাইন্যান্সিয়াল জায়েন্ট, এটাই বোধহয় বলা ভালো, তারা অন্তত সচেতন হবে। এবং অনেক জায়গায় আমি আশাবাদী দুর্নীতিতে একটা লাগাম টানা হবে। এটা হিসাব লুকানোর শাস্তিও তুলে ধরে সচিব জানান, অপরাধ ভেদে লঘু ও গুরুদণ্ডের বিধান রাখা হয়েছে। সর্বোচ্চ শাস্তি বরখাস্ত আর সর্বনিম্ন হিসেবে পদের অবনমন হতে পারে। এটার মাত্রার একটা পর্যায়ে গেলে তখন গুরুদণ্ড হয়। গুরুদণ্ড 4টা আছে, আপনারা জানতে চাইলেন, দেখে আমি স্পেল আউট করতেছি, বলছি। ক, নিম্ন পদ বা নিম্ন বেতন গ্রেডে অবনিয়মিতকরণ। যে পদে আছে তার চেয়ে 1 স্কেল নামানো, যে গ্রেডে আছে তাকে 1 স্কেল গ্রেডে নামানো, এটা হলো গুরুদণ্ড। খ, এটার গুরুত্ব বুঝে আইনানুগভাবে বাধ্যতামূলক অবসর প্রদান। ইট ডিপেন্ডস অন দি গ্র্যাভিটি অফ দি অফেন্স। গ, চাকরি হইতে অপসারণ। ঘ, চাকরি হইতে বরখাস্তকরণ। সরকারি চাকুরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে চলমান আলোচনাকে গুজব বলে উড়িয়ে দেন জনপ্রশাসনের সিনিয়র সচিব। আমি তো এক কথা বলে দিলাম, গুজবে কান দেবেন না। রুহুল আমিন তুহিন, RTV, ঢাকা। সহিংসতার ঘটনায় রাঙামাটিতে জারি করা ১৪৪ ধারা প্রত্যাহার করেছে জেলা প্রশাসন। সকালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান এই কথা জানান। তবে আজও শহরের গুরুত্বপূর্ণ স্থানে সতর্ক অবস্থানে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এদিকে ৩ পার্বত্য জেলায় টাকা ৭২ ঘণ্টার অবরোধের দ্বিতীয় দিন চলছে। অবরোধের কারণে দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। সহিংসতার ঘটনায় 2টি মামলা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন সৈয়দা সামিয়া তামান্না। ১৪৪ ধারা প্রত্যাহার করায় ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে রাঙামাটি জেলা। সকালে রাঙামাটি শহরের হ্যাপির মোড় থেকে বনরূপা বাজারের ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করে ১৪৪ ধারা প্রত্যাহার করার কথা জানান জেলা প্রশাসক মোশাররফ হোসেন খান। এ সময় তিনি ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলে তাদের পুনর্বাসনের আশ্বাস দেন। আমরা বের হয়েছি ক্ষয়ক্ষতির পরিমাণ দেখার জন্য, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের জন্য আমরা একটা কমিটিও করে দিয়েছি জেলা কোর কমিটি থেকে, এবং মন্ত্রণালয়ে আমরা কিছু জানাবো যে তাদেরকে পুনর্বাসনের জন্য তাদের জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়। এদিকে ৩ পার্বত্য জেলায় ডাকা ৭২ ঘণ্টা অবরোধের দ্বিতীয় দিন চলছে। অবরোধের কারণে রাঙামাটি ও খাগড়াছড়ি সড়কে সকাল থেকে বন্ধ আছে সব ধরনের যান চলাচল। এতে দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। তবে বান্দরবনে যান চলাচল অনেকটাই স্বাভাবিক রয়েছে। অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে রাঙামাটিতে। নিরাপত্তা বিবেচনায় বন্ধ রয়েছে জেলার শিক্ষা প্রতিষ্ঠানও। অবরোধের জন্য এখানে পর্যাপ্ত সুযোগ সুবিধার অভাব। এখানে দেখা যাচ্ছে মানুষের যাতায়াত কমে গেছে, গাড়ি ঘোড়া নাই। অবরোধের জন্য আমরা ঠিকমতো গাড়িটা চালাতে পারতেছি না, যাত্রী ঠিকমতো আসতেছে না। রাস্তা থেকে আমরা কোনো মানুষের জানমালের নিরাপত্তা পাচ্ছি না, বিধায় আমরা গাড়ি চালাচ্ছি। অবরোধের অজুহাতে 1 কোটি টাকার ফল অলরেডি এখানে নষ্ট হয়ে গেছে, অর্ধেক ফল নষ্ট হয়ে গেছে। এদিকে অবরোধের কারণে মেঘের রাজ্য খ্যাত সাজেক ভ্যালিতে বেড়াতে গিয়ে আটকা পড়েছেন প্রায় ১৫০০-এর বেশি পর্যটক। সৈয়দা সামিয়া তামান্না, RTV।
পাহাড় অশান্ত থাকলে কেউ শান্তিতে থাকতে পারবে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। বরিশালে বাংলাদেশ মেরিন একাডেমি পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি একথা বলেন। গেল 15 বছরে বিভিন্ন মন্ত্রণালয়ে পুকুর সাগর নয় দুর্নীতির মহাসাগর চুরি করা হয়েছে বলেও মন্তব্য করেন সাখাওয়াত হোসেন। এ সময় শেখ হাসিনা সেনানিবাসে জিওসি মেজর জেনারেল আব্দুল কাইয়ুম মোল্লা, বরিশাল রেঞ্জ ডিআইজি মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ আলম উপস্থিত ছিলেন। এই লাস্ট 15 বছর যে গভর্নমেন্ট ছিল পুরো সিস্টেম খারাপ করে গেছে। আমি যা দেখেছি এটাকে সাগর চুরি বলা যায় না, প্রশান্ত মহাসাগরীয় চুরির জায়গাগুলো অনেক রক্ত জড়েছে, সেনাবাহিনীর জড়েছে, আনসারের জড়েছে, পুলিশের জড়েছে, পাহাড়িদের জড়েছে, অপাহাড়িদের জড়েছে। সম্প্রীতি বজায় রাখা 14 কমিটি যে ধরে সবার যারা নেতৃত্বে আছেন তারা এই সম্প্রীতিটা বজায় রাখবেন। সম্প্রীতি বজায় না রাখলে এটা যদি আবার অশান্ত হয় সেটা কিন্তু সবারই ক্ষতি হবে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান। প্রধান উপদেষ্টার কার্যালয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন সেনাপ্রধান। এই সময় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ নানা বিষয়ে আলোচনা করেন তারা। এছাড়া দেশের সার্বিক পরিস্থিতির উন্নতিতে সেনাবাহিনীর সক্রিয় ভূমিকার প্রশংসাও করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর চ্যালেঞ্জ কম নয়, তবে মোকাবেলার সক্ষমতা আছে। সেনা সদস্যদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়ার বিষয়টিকে ইতিবাচক দৃষ্টিতে দেখছেন নিরাপত্তা বিশ্লেষকরা। তারা মনে করেন এর ফলে শৃঙ্খলা ফেরানো সহজ হবে। পুলিশ যতদিন সক্রিয় না হচ্ছে ততদিন সেনা সদস্যদের সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের পরামর্শ বিশেষজ্ঞদের। সাদিয়া কানিজের রিপোর্ট। শেখ হাসিনা সরকার পতনের পর মনোবল হারিয়ে আস্থা সংকটে পুলিশ সদস্যরা। সেই সুযোগে বেড়েছে অপরাধ প্রবণতা, গণপিটুনিতে মৃত্যু, ধর্মীয় স্থাপনায় হামলা, নারীদের উপর আক্রমণ, এমন নানা ঘটনায় উদ্বেগ বাড়ছে। এমন অবস্থায় 16 সেপ্টেম্বর থেকে 2 মাসের জন্য সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেয় সরকার। সেনা সদস্যদের এই ক্ষমতা দেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানে ও যথাযথ আইন প্রয়োগের ক্ষেত্রে বড় ভূমিকা রাখবে বলে মত নিরাপত্তা বিশ্লেষক নাইম আশফাকের। আর্মিকে যে কাজটা দেওয়া হয়েছে এটা কাইন্ড অফ কুইক রেন্টালের মতো। আর্মিকে যদি এই ম্যাজিস্ট্রেসি পাওয়ার যদি না দেয়া হয় তাহলে পুলিশের যে বেসিক যে কাজগুলো আছে, যে কোনো জনকে গ্রেফতার করা, যে কোনো জনকে তল্লাশি করা, ওয়ারেন্ট ইস্যু করা, এই সকল কাজগুলো যদি না থাকে তাহলে যারা সন্ত্রাসী তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা সম্ভব হবে না। তবে ক্ষমতার অপব্যবহার যেন না হয় সেদিকে সতর্ক থাকার পরামর্শও তার। এখনো কিন্তু ভেস্টেড কোয়ার্টার যারা আছে তারা দেশকে কিন্তু অস্থিতিশীল করার জন্য বিভিন্নভাবে চেষ্টা করবে। সো আর্মিকে ফলস পজিশনে পাঠানোর জন্য বা ফলস পজিশনে ফেলার জন্য কিন্তু কিছু কিছু মহল আছে বা তারা কাজ করে যাচ্ছে এবং করে যাবে। সো ওইটাকে গার্ড যেন করা হয়, কোনো অবস্থাতে যেন মিসইউজ না হয়। সেনা সদস্যরা মব জাস্টিস কিংবা সহিংসতার মতো বিশৃঙ্খল পরিস্থিতি দক্ষতার সঙ্গে মোকাবেলা করবে বলে আশা সাবেক সচিব আবু আলম শহীদ খানের। সুনির্দিষ্ট আইনের ভিত্তিতে তারা কাজ করবেন। আর পুলিশের কাজ কিন্তু অনেক বিস্তৃত। তারা তো কোনো জিডি গ্রহণ করবেন না, তারা কোনো অফিসে বসবেন না। এটা একটা সুনির্দিষ্ট কতগুলো বিধান আছে, সেই বিধান অনুযায়ী তারা মব কন্ট্রোল যে হচ্ছে, যে মবক্রেসি তৈরি হয়েছে, চারিদিকে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে, আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে যে ডিস্টারবেন্সটা হচ্ছে, এই সব মিলিয়ে এই ডিস্টারবেন্সটা আইন শৃঙ্খলা পরিস্থিতিটাকে ফিরিয়ে আনা, সেটাকে পাকাপোক্ত করা এবং কঠোরভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা, এটার জন্য তাদের কাজ করতে হচ্ছে। পুলিশের মনোবল ফেরাতে দেশের মানুষেরও দায়িত্ব আছে বলে মনে করেন তিনি। আর এই 1861 সালের পরে এটা অনেক বড় ধাক্কা। তাদের টপে যারা থাকবেন তারা নেতৃত্ব দিয়ে তাদেরকে সামনে নিয়ে আসবেন এবং তাদেরকে তাদের দায়িত্ব পালনে উৎসাহিত করবেন। এবং আরও যেটা বেশি প্রয়োজন সেটা হলো আমাদের সাপোর্ট। আমি বলছি যে জনগণের সমর্থন, কেন পুলিশ ছাড়া কিন্তু আমরা চলতে পারবো না, এটা প্রমাণিত হয়ে গেছে। সেনা সদস্যদের পাশে পুলিশ সদস্যরাও নিজ দায়িত্ব পালন করবেন। এক্ষেত্রে বিরোধ তৈরির সুযোগ দেখছেন না বিশেষজ্ঞরা। সাদিয়া কানিজ, RTV, ঢাকা।
নিউ ইয়র্কে জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশন চলাকালে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। পাশাপাশি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সহ আরও কয়েকজন রাষ্ট্র ও সরকার প্রধানের সঙ্গে বৈঠক করবেন ড ইউনূস। এদিকে ঢাকায় প্রধান উপদেষ্টার সঙ্গে তার কার্যালয়ে আজ সাক্ষাৎ করেছেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গুয়েন লুইস এবং ইরানের রাষ্ট্রদূত মনসুর চাওফুশি। এ সময় দেশের প্রতিষ্ঠানগুলো পুনর্গঠন সহ পুলিশ ও নির্বাচনী সংস্কারে জাতিসংঘের সহায়তার আশ্বাস দেন গুয়েন লুইস। ইরানের রাষ্ট্রদূত ব্যবসা, বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্য ও অর্থনৈতিক ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা এগিয়ে নেওয়ার উপর আগ্রহ প্রকাশ করেন। বাংলাদেশ ভারত সম্পর্ক আরও দৃঢ়তার সাথে এগিয়ে নেওয়া সহ সীমান্ত হত্যা বন্ধ, পানি বন্টন ও রাষ্ট্রীয় নিরাপত্তা সমস্যা দ্রুত সমাধানে কাজ করছে দিল্লি। বিএনপি প্রতিনিধি দলের সাথে সৌজন্য সাক্ষাতে ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা এ আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর যারা দেশের জনগণ, গণতন্ত্র ও সার্বভৌমত্ব নিয়ে খেলা করেছে, ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালিয়েছে, সেই আওয়ামী লীগের রাজনীতি করার কোনো অধিকার নেই বলে মন্তব্য করেছেন হাফিজ উদ্দিন আহমেদ। রিপোর্ট করছেন জাহিদ রহমান। গুলশান দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে দেখা করেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা ও উপ হাইকমিশনার প্রবণ বাধে। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী ও আন্তর্জাতিক বিষয়ক সহ কমিটির সদস্য শামা ওবায়েদ উপস্থিত ছিলেন। পানি সমস্যার কথা বলেছি এবং সেগুলো দ্রুত সমাধান হওয়া দরকার, সেই কথাগুলো বলেছি। আমাদের সীমান্তে হত্যা বন্ধ করার প্রয়োজন, সে কথাগুলো আমরা তাদেরকে বলেছি। আর সিকিউরিটি যে বিষয়টা আছে বোথ দ্য কান্ট্রিজ, সেটা নিয়ে আমরা কথা বলেছি। তারা বলেছেন যে তারা এই বিষয়গুলো অত্যন্ত সজাগ এবং তারা চেষ্টা করছেন দ্রুততার সঙ্গে সেই সমস্যাগুলো কিভাবে সমাধান করা যায়। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক সেমিনারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমদ অভিযোগ করেন, ক্ষমতায় থাকতে সবচেয়ে নিকৃষ্ট পথ ব্যবহার করেছেন শেখ হাসিনা। এমনকি ভারতের সামরিক বাহিনীকেও বাংলাদেশে অবস্থানের সুযোগ করে দিয়েছিলেন। যারা এই দেশে গণতন্ত্রকে, স্বাধীনতার অব্যবহিত পরে নির্বাসনে পাঠিয়েছেন, যারা রাজপথের সাধারণ মানুষকে খড়কুটার মতো গুলি করে উড়িয়ে দিয়েছেন, যাদের কারণে ভারতীয় সেনাবাহিনীর সদস্যরা বাংলাদেশে অবাধ বিচরণ করেছে, এইভাবে দেশের জনগণের জন্য অবমাননাকর এত কর্মকাণ্ড যে রাজনৈতিক দলগুলো, সেই আওয়ামী লীগের বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নাই বলে আমরা মনে করি। জাতীয়তাবাদী তরুণ দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। ছাত্র জনতার অভ্যুত্থানকে বিতর্কিত করার ষড়যন্ত্র চলছে মন্তব্য করে অনতিবিলম্বে নির্বাচনী ম্যাপ ঘোষণার দাবি জানান। ছাত্র জনতার রক্তে দেওয়া দ্বিতীয় স্বাধীনতা অর্জনকে বিফলে নেওয়ার জন্য ইন্টেরিয়াম গভর্নমেন্টকে অস্বস্তিতে পরিণত করার একটা প্রয়াস চালাচ্ছে বলে দৃশ্যমান মনে হচ্ছে। জাতীয় প্রেস ক্লাবে গণহত্যাকারী স্বৈরাচার খুনি হাসিনার পতন আন্দোলনে আহত ও শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, আওয়ামী ফ্যাসিজম ধ্বংস হয়ে গেছে, এটা মনে করা যাবে না। সবাইকে ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে। জাহিদ রহমান, RTV, ঢাকা। পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান বলেছেন, নদীর পানি কেবল রাজনীতি নয়, এটি কূটনীতি ও অর্থনীতির সঙ্গেও সম্পর্কিত। সকালে ফেনীর পরশুরামে নিজ কালিকাপুর এলাকায় মুহুরী নদীর বাঁধের ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করে এই কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, প্রতি বছর বন্যায় দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হয়, তাই আন্তর্জাতিক অঙ্গনে মানবিক কারণে হলেও দুই দেশের পানি ব্যবস্থাপনা ও দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে এক জায়গায় বসতে হবে। আর এই বিষয়ে রূপরেখা নিয়ে আলোচনা চলার কথা জানান তিনি। এ সময় ফেনীর জেলা প্রশাসক শাহিনা আক্তার, পুলিশ সুপার হাবিবুর রহমান সহ পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। একটা কথা সবাইকে মাথায় রাখতে হবে যে নদীর পানি কেবলমাত্র রাজনীতি না, এটা কূটনীতিও, এটা অর্থনীতিও। আমাদের সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে বলা হয়েছে যে আর কিছু না হোক, অন্তত মানবিক কারণে দুইটা দেশকে এক জায়গায় এসে এই নদীর পানি ব্যবস্থাপনা এবং দুর্যোগ ব্যবস্থাপনার বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। আজকে 53 বছর হয়ে গেল আমরা তিস্তা নদীর চুক্তি স্বাক্ষর করতে পারিনি। সরকারের সর্বোচ্চ মহলের সিদ্ধান্তে ভারতে ইলিশ রপ্তানি করা হচ্ছে বলে জানিয়েছেন
অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ। বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের একথা জানান তিনি বলেন, যে পরিমাণ ইলিশ রপ্তানি হয়েছে তা চাঁদপুর ঘাটের একদিনের ইলিশও না। এদিকে ভারতে ইলিশ রপ্তানির সিদ্ধান্তের সঙ্গে নিজের মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক নেই জানিয়ে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ইলিশ রপ্তানি নিয়ে আগের সিদ্ধান্তে আছেন তিনি। উপদেষ্টা বলেন, রপ্তানির যে অনুমতি হয়েছে সেটা বাণিজ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত। 5,30,000 মেট্রিক টন ইলিশ হয় চাঁদপুর ঘাটের একদিনের এরকম। এইগুলো যারা ইমোশনাল কথাবার্তা বলে, ঠিক আছে বলুক, তাদের ইসে করি। এবং এটা 0.5%ও না, 1%-এর নিচে। তা আমরা কেন একটা ইসেকে ইমোশনাল ইমোশনাল আমাদের বাণিজ্যিক দিক তো সুবিধা আছে, এক্সপোর্ট ফরেন যে পাবো তো আমরা কিছু। ভারতের দুর্গাপূজা উপলক্ষে বিশেষ অনুরোধ ছিল, সেই অনুযায়ী তারা করেছেন। যদি এর প্রভাবে দাম বাড়ে, সেটা আমরা মনে করি যে এটা বাড়া উচিত হবে না। ভারতের রপ্তানির খবরে ইলিশের বাড়ি চাঁদপুরের মোকামেও জাতীয় মাছের দাম বেড়েছে লাফিয়ে। রাজধানীর বাজারে লেগেছে আগুন, ফলে কম দামে ইলিশ খাওয়ার আশা ঘুরে বালি। ভরা মৌসুমে অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে হতাশ ক্রেতা। বিক্রেতারা বলছে, নদীতে মাছ কম ধরা পড়ায় বেড়েছে দাম, তার উপরে আছে রপ্তানির প্রভাব। এদিকে ভারতে ইলিশ রপ্তানি বন্ধে অন্তর্বর্তী সরকারকে লিগ্যাল নোটিশ দিয়েছেন আইনজীবী মাহবুবুল হাসান। মাইদুর রহমান রুবেল জানাচ্ছেন, এরই বিস্তারিত। সহায়তা করেছেন চাঁদপুর প্রতিনিধি শরীফ চৌধুরী। আওয়ামী লীগ সরকারের আমলে দুর্গাপূজায় ভারতে ইলিশ উপহার রেওয়াজে পরিণত হয়েছিল। মৎস্য অধিদপ্তরের হিসেবে গত 4 বছরে ভারতে রপ্তানি হয় 5,541 মেট্রিক টন ইলিশ। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিলে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা জানিয়েছিলেন, এবার ভারতে ইলিশ পাঠানো হবে না। 1.5 মাস না যেতেই দেশটিতে 3,000 মেট্রিক টন ইলিশ রপ্তানির ঘোষণা দেন সরকার। রপ্তানির খবরে চাঁদপুরে হু হু করে বাড়ছে রূপালী ইলিশের দাম। একদিনের ব্যবধানে কেজি প্রতি মাছটির দাম বেড়েছে 1 থেকে 200 টাকা। মাছের দাম অনেক চওড়া, মানে মাছ কিনতে এসে খুবই হতাশ হলাম। এখানে দেখতেছি ঢাকার তুলনায় দামটা খুবই বেশি চওড়া। 2 দিন আগে যে ইলিশ 15 থেকে 1600 টাকা কেজি দরে বিক্রি হতো, রপ্তানির খবরে রাজধানীর বাজারে তার দাম উঠেছে 1700 থেকে 1800 টাকায়। আর 1 কেজির বেশি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 2000 টাকা কেজি দরে। ইলিশের দাম একটু বেশি, এখন কেজি ব্যালেন্সটা চলতেছে 1700। এর মধ্যে একটু চাপ দিছে, এই হিসাবে একটু বাড়তি। দেশের মানুষকে ইলিশের স্বাদ গ্রহণ করতে না দিয়ে ভারতে রপ্তানির সিদ্ধান্তে ক্ষোভ জানান ক্রেতারা। ইলিশ মাছ খাওয়ার ব্যাপারে যে আশাটা করছিলাম, সেই আশা পূরণ হয়নি। 3 দিনে ইলিশ না যাওয়ার কারণে কিছুটা বাজার কমতি ছিল। এখন যে সিদ্ধান্ত নিতেছে, ইলিশ মাছ বাজারে যদি ইলিশ মাছ ইন্ডিয়া নেয়, তাহলে মাছের বাজার আরো অনেকটা বাড়বে। আমরাই তো খেতে পারবো না, ভারত তো দিব দূরের কথা, কিভাবে সরকার দিব এটা সরকারই ভালো জানে। ভারতের সাথে শেখ হাসিনার ইলিশ নীতি এখনো বহাল রয়েছে বলে মনে করেন অনেকে। মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা। দীর্ঘ 112 দিন বন্ধ থাকার পর খুলল ঢাকা বিশ্ববিদ্যালয়। ক্লাসে ফিরে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। লেজুর ভিত্তিক রাজনীতি বন্ধ করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুকে সক্রিয় করার দাবি তাদের। তবে ছাত্র সংগঠনের নেতারা বলছেন, শিক্ষা প্রতিষ্ঠানের রাজনীতি বন্ধ করা সমাধান নয়। উপাচার্য নিয়াজ আহমেদ খান বলেন, জুলাই অগাস্ট বিপ্লব ঘিরে যে ট্রমা সৃষ্টি হয়েছে তা কাটিয়ে উঠতে শিক্ষার্থীদের জন্য পরিকল্পনা নেওয়া হয়েছে। ইকবাল অনিকের রিপোর্ট, জানাচ্ছেন শাকিবুর রহমান। ভোরের সূর্যোদয়ের পরপরই প্রাণের ক্যাম্পাসে আসতে শুরু করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ঈদের ছুটি, কোটা সংস্কার আন্দোলন ও জাতীয় পেনশন স্কিম বাতিলের দাবিতে শিক্ষকদের আন্দোলন সহ নানা কারণে জুনের 2 তারিখ থেকেই ক্লাস পরীক্ষা বন্ধ ছিল। রোববার আনুষ্ঠানিকভাবে একাডেমিক কার্যক্রম শুরু হয়, তবে প্রথম বর্ষের ক্লাস শুরু হবে 31শে সেপ্টেম্বর। দীর্ঘ সময় পাঠদানের বাইরে থাকা শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরতে পেরে উচ্ছ্বসিত। অবশেষে সেই ক্যাম্পাসে আমরা কিন্তু ক্লাস করতে পারছি এবং বলা যায় ক্যাম্পাসের প্রাণ ফিরে এসেছে। বড় একটা সময় আমরা এক্সপেকটেশনস ছাড়া আমরা ফ্রেন্ডদের বাইরে ছিলাম, ক্যাম্পাসের বাইরে ছিলাম, ইভেন আমরা হলেও থাকতে পারছিলাম না। তো ফিরে ভালো লাগছে, এক্সপেকটেশনস বেশি। লেজুর ভিত্তিক রাজনীতির অবসান চান তারা। সেই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ সহ সব হল সংসদ নির্বাচন আয়োজনের দাবি তাদের। লেজুর ভিত্তিক রাজনীতি বিশেষ করে আমরা সেটা মুক্তি চাই। আমরা চাই ছাত্র রাজনীতি মুক্ত ক্যাম্পাস। এই ছাত্র
ছাত্র রাজনীতি মুক্ত ক্যাম্পাস থাকলে আমরা সর্বোচ্চ দিতে পারবো। রাজনীতিটা হচ্ছে আমরা ডাকসু বেস্ট নিয়ে আসতে পারি, এটা হচ্ছে অনেক দিনের মানে ম্যাক্সিমাম স্টুডেন্টেরই আশা এবং প্রত্যাশা। ছাত্র সংগঠনের নেতারা বলছেন শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতি বন্ধ করার সমাধান নয়, রাজনীতির গুণগত পরিবর্তন দরকার বা এটার একটা সংস্কার দরকার। তবে ছাত্র রাজনীতি টোটালি বন্ধ হলে আমার মনে হয় একটা পক্ষ তারা আবার একক আধিপত্য বিস্তারের চিন্তায় তারা মত্ত আছে, যা এই দেশের সাধারণ ছাত্র সমাজ কখনো মেনে নেবে না। বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি বন্ধের ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি বলে জানান সহকারী প্রক্টর। নির্বাচিত ছাত্র প্রতিনিধিত্বের যে কাঠামোটা আছে সেটা যদি খুব অ্যাক্টিভ করতে পারতাম তাহলে আর এই প্রশ্নগুলো আসতো না। তো আমরা সেদিকেও আগাবো, তবে সেটি যে মানে আজকেই সমাধান হবে এমনটাও নয়। সকালে সিনেট ভবনের সামনে গণ অভ্যুত্থানে নিহত শিক্ষার্থীদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করেন শিক্ষকরা। উপাচার্য বলেন, শিক্ষক শিক্ষার্থীরা ভয়াবহ মানসিক ট্রমার মধ্য দিয়ে গেছে। চ্যালেঞ্জ রয়েছে, কিছু সময় আমরা পড়াশোনার মধ্যে থাকতে পারিনি, সেটি কি করে দ্রুত পুষিয়ে নেওয়া যায় সে বিষয়ে আমাদের কিছু পরিকল্পনা আছে। বিভিন্ন ক্ষেত্রে দ্বন্দ্ব তৈরি হয়েছে, যা নিরসনে কাজ চলছে বলেও জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। ইকবাল অনিক, RTV, ঢাকা। গণহত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার আরও 2টি অভিযোগ জমা পড়েছে। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, গণহত্যার দায়ে জমা অভিযোগ তদন্ত করে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হবে। এদিকে 2021 সালে গুমের অভিযোগে র্যাবের বিরুদ্ধে অপরাধ ট্রাইব্যুনাল অভিযোগ করেন ডাক্তার ইশিতা। ট্রাইব্যুনাল যা গ্রহণ করেছেন। অধরা ইয়াসমিনের রিপোর্ট। পাস করার পরে সে আমাকে জড়ায় ধরছিল যে বাবা আমি MBBS পাস করছি। ডাক্তার ছেলের কথা কিছুতেই ভুলতে পারছেন না গণহত্যার শিকার সজীবের বাবা। সেদিন আন্দোলনে থাকা বোনেরও মনে পড়ছে ভাইয়ের সাথে কথা বলার শেষ স্মৃতিটুকু। আমি আন্দোলনে সেদিন ছিলাম, এক পর্যায়ে ভাইয়ের সাথে আমার দেখা হওয়ার পরে ভাইয়াকে বললাম যে তুমি এখানে আসছো, তো বললো হ্যাঁ আমি আসছি, এখানে কিছুক্ষণ থাকবো, তারপরে সন্ধ্যার দিকে আব্দুল্লাহকে নিয়ে আমি বাসায় চলে যাব। প্রিয়জন হারানোর বিচার চাইতে তাই রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যান নিহতের পরিবারটি। নির্মম এই হত্যাকাণ্ডের সর্বোচ্চ বিচার চান তারা। আমি যতটুকু জানতে পারছি যে ট্রাইব্যুনালে সঠিক বিচার হবে, বা আমিও আশা রাখি যে এখানে সত্য এবং সঠিক বিচারটা হবে। অভিযোগ তদন্ত করলে প্রকৃত অপরাধীর নাম বেরিয়ে আসবে বলে মনে করেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। মাত্র 28টা 29টা 30টা অভিযোগ এসেছে, কিন্তু বাংলাদেশে এই গণহত্যার সময়ে বা এই ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটির সময়ে হত্যাকাণ্ডের ঘটনা 1,500-এর উপরে ইতিমধ্যে আপনাদের মাধ্যমেই রিপোর্টেড হয়েছে। আহত হয়েছে 22,000-এর বেশি। আমরা হয়তো এগুলোকে কম্পাইল করে 1টা 2টা 3টা 5টা 10টা যে কয়টা প্রয়োজন হবে সেই কয়টা মামলায় রূপান্তর করব, কিন্তু অভিযোগগুলো আমাদের কাছে আসাটা জরুরি। 2021 সালে র্যাবের হাতে গুম হওয়া ডাক্তার ইশিতাও ন্যায় বিচার পাওয়ার আশায় অভিযোগ জমা দেন। আলী আশরাফ, রাকিব আর রাজীব, উনাদের 3জনকে আইডেন্টিফাই করতে পেরেছি, সবাইকে না। আর যখন আমার সামনে আমাকে চোখ বেঁধে তারা বিভিন্ন কথাবার্তা বলছিল, তখন তো তাদের কনভারসেশনে আমি যেটা বুঝেছি, এবং আমার সামনে তারা লাউড স্পিকার অন করে ফোনে কথা বলছিল, সেটা হচ্ছে এয়ারফোর্সের PKB বেসের কোন অফিসারের সাথে। অভিযোগ আমলে নিয়ে তদন্ত করা হবে বলে জানান চিফ প্রসিকিউটর। এই গুমের অভিযোগে তিনি আজকে আমাদের কাছে এই মামলাটা দায়ের করেছেন, সেটা আমরা গ্রহণ করেছি। আমরা পর্যালোচনা করে দেখব যে এটাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার্য হবে কিনা। বিচারক নিয়োগ হলেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারিক কার্যক্রম শুরু হবে। অধরা ইয়াসমিন, RTV, ঢাকা। যাত্রাবাড়ী থানার রফিকুল ইসলাম হত্যা মামলায় সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে আরও 5 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। তেজগাঁও থানার মামলায় সাবেক মন্ত্রী দীপুমণি, সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও সাংবাদিক দম্পতি শাকিল রূপাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ সভাপতি হাসানুল হক ইনু ও সাবেক IGP আবদুল্লাহ আল মামুনকেও ভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। সুমন তানভীরের প্রতিবেদন। ভিআইপি আসামিদের আনাগোনায় পুরান ঢাকার কোটপাড়া এখন প্রায় প্রতিদিনই থাকছে ব্যতিব্যস্ত। রিমান্ড শেষে সকালে প্রিজন ভ্যানে করে নিয়ে আসা হয় এক সময়ের দাপুটে মন্ত্রী দীপুমণিকে। এর কিছুক্ষণ পরই সাবেক ICT প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রূপাকেও নিয়ে আসা হয় আদালতে। কয়েকটি মামলায় গ্রেপ্তার আবেদন জানালে আদালত তা মঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ সভাপতি হাসানুল হক ইনু সহ সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকেও ভিন্ন কয়েকটি মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন জানালে আদালত মঞ্জুর করে। পরে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। তবে যাত্রাবাড়ির একটি হত্যা মামলায় সাবেক মন্ত্রী নুরুল ইসলাম সুজনের 5 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। আমরা উচ্চ আদালতে যাব, উচ্চ আদালতে যাওয়ার পরবর্তীতে আমরা সেই সাবমিশনগুলি রাখবো এবং আমরা আশা করি যে উচ্চ আদালতে গেলে আমরা ন্যায় বিচার পাবো। এ নিয়ে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে 63, দীপুমণি, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু ও জুনায়েদ আহমেদ পলককে 7টি ও ফারজানা রূপাকে 4 মামলায় গ্রেপ্তার দেখালো পুলিশ। সুমন তানভীর, RTV, ঢাকা। বিভিন্ন সময় রাজনৈতিক কারণে দায়েরকৃত হয়রানিমূলক মামলা প্রত্যাহার সংক্রান্ত কমিটি গঠন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সে লক্ষ্যে জেলা ও মন্ত্রণালয় পর্যায়ে 2টি কমিটি গঠন করা হয়েছে। বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন স্বাক্ষরিত এক পরিপত্রে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। জেলা পর্যায়ের কমিটির সভাপতির দায়িত্ব পালন করবেন জেলা ম্যাজিস্ট্রেট। পুলিশ সুপার ও পাবলিক প্রসিকিউটর জেলা ম্যাজিস্ট্রেটকে সহযোগিতা করবে। মৃত্যুর পরিসংখ্যান খানিকটা কমে এলেও সারা দেশে বেড়েই চলছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। পরিসংখ্যান বলছে এবছর এখন পর্যন্ত 23,108 জন রোগীর মধ্যে কেবল চলতি সেপ্টেম্বর মাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 10,267 জন। গড়ে প্রতিদিন রোগী ভর্তির সংখ্যা 489 জন। এদিকে রাজধানীর বিভিন্ন হাসপাতালে বাড়তি রোগীর চাপে খানিকটা হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ আর চিকিৎসকদের। অন্যদিকে রোগীর স্বজনদের অভিযোগ, চলতি বছর মশা নিধনে কার্যকর কোনো পদক্ষেপ না নেওয়ায় বেড়েই চলেছে মশার উৎপাত, বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর পরিসংখ্যান। চলতি মাসের প্রথম 21 দিনে দেশের রেমিটেন্স এসেছে 163 কোটি 42 লাখ মার্কিন ডলার। এই হিসেবে প্রতিদিন গড়ে দেশে এসেছে 7 কোটি 78 লাখ ডলার রেমিটেন্স। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে জানা গেছে এ তথ্য। এতে বলা হয়, আগস্টের একই সময়ে দেশে এসেছিল 150 কোটি 36 লাখ ডলার। সেই হিসেবে চলতি মাসে রেমিটেন্স বেড়েছে প্রায় 13 কোটি ডলার। অন্তর্বর্তী সরকার গঠনের পর গত আগস্টে চলতি অর্থ বছরের সর্বোচ্চ 222 কোটি 13 লাখ 20 হাজার মার্কিন ডলার রেমিটেন্স দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। গ্রাহকদের ব্যাংকিং বিষয়ে সচেতনতা বাড়াতে গ্রাহক সচেতনতা সপ্তাহ 2024 শুরু হয়েছে চট্টগ্রামে। শনিবার সকালে কক্সবাজারের এক অভিজাত হোটেলে অনুষ্ঠান উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ নুরুল আমিন। কেন্দ্রীয় ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি অ্যান্ড কাস্টমার সার্ভিসেস ডিপার্টমেন্টের এবং মার্কেন্টাইল ব্যাংক PLCর সহযোগিতায় 26 সেপ্টেম্বর পর্যন্ত এই সচেতনতা সপ্তাহ চলবে। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের পরিচালক আবু হেনা হুমায়ুন কবির, মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম চৌধুরী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান সহ কর্মকর্তারা অংশগ্রহণ করেন। দেশের পুঁজিবাজারে নজরদারি শক্তিশালী করতে সার্ভিলেন্স ব্যবস্থা উন্নতি করবে নিয়ন্ত্রক সংস্থা BSEC। সকালে রাজধানী আগারগাঁওয়ে সংস্থাটির কার্যালয়ে বিশ্ব ব্যাংকের একটি প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে একথা জানান নবনিযুক্ত চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। তিনি বলেন, বর্তমান সার্ভিলেন্স সফটওয়্যার অত্যন্ত দুর্বল এবং 2012 সালের পর আর আপডেট করা হয়নি। সিস্টেমটির উন্নয়নে বিশ্ব ব্যাংকের কাছে কারিগরি সহযোগিতা চাওয়া হয়েছে। তিনি বলেন, বাজার সংস্কারের সুশাসন নিশ্চিত করবে কমিশন। তবে BSEC-তে প্রবেশের কড়াকড়ি আরোপের কারণে ব্রিফিংয়ে সাংবাদিকদের তোপের মুখে পড়েন BSEC-র চেয়ারম্যান। আমরা ফার্স্টে সার্ভেলেন্সের উপরে জোর দিয়েছি। সার্ভেলেন্স টিম যেটা আছে সেটাকে কিভাবে আমরা আরো উন্নত করতে পারি সেটা দিয়ে কথা বলেছি। এছাড়া আমরা গভর্নেন্স নিয়ে কথা বলেছি, আর কথা বলেছি আমরা আমাদের নিজস্ব ERP এবং সিস্টেমস কি IT ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করা যায়। এস আলম গ্রুপের অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানের বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা, পদক্ষেপ নেওয়া হয়ে থাকলে তার অগ্রগতি কি তা জানতে চেয়েছেন হাইকোর্ট। এস আলম গ্রুপের সম্পত্তি স্থানান্তর বা বিক্রির ওপর নিষেধাজ্ঞা চেয়ে করা রিটের শুনানির এক পর্যায়ে বিচারপতি মোহাম্মদ কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
আগামী রবিবারের মধ্যে দুর্নীতি দমন কমিশনকে তদন্তের বিষয়ে জানাতে বলা হয়েছে। এস আলম গ্রুপের সম্পত্তি স্থানান্তর বা বিক্রির ওপর নিষেধাজ্ঞা চেয়ে রিটটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ রুকুনুজ্জামান। রিটে এস আলম গ্রুপ এবং প্রতিষ্ঠানটির শেয়ার হোল্ডার পরিচালক ও তাদের পরিবারের সদস্যদের সব স্থাবর সম্পত্তির তালিকা দাখিল করার নির্দেশনাও চাওয়া হয়। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে জয় পায়নি কেউই। এখন দ্বিতীয় দফায় ভোট গণনার মাধ্যমে জয় নির্ধারণ করা হবে। দেশটির নির্বাচনী ব্যবস্থায় প্রেসিডেন্ট হতে হলে প্রার্থীকে 50% বেশি ভোট পেতে হয়, কিন্তু তা না হওয়ায় অন্য সব প্রার্থী বাদ রেখে শুধু সবচেয়ে বেশি ভোট পাওয়া দুই প্রার্থীর মধ্যে আবারও ভোট হবে। প্রথম দফা ভোট গণনায় প্রথম ও দ্বিতীয় অবস্থানে রয়েছেন বামপন্থী অনুরা কুমারা দিসানায়েকে ও সাজিদ প্রামাদাসা। 39.39% ভোট পেয়ে এগিয়ে রয়েছে অনুরা। সাজিদ পেয়েছেন 34% বেশি ভোট। শ্রীলঙ্কার ইতিহাসে এবারে প্রথম দ্বিতীয় দফায় ভোট গণনা হচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের এখনও 43 দিন বাকি, তবে নির্বাচনী লড়াইয়ে ইতোমধ্যেই উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দেশটির কয়েকটি অঙ্গরাজ্যে আগাম ভোট গ্রহণ শুরু হয়েছে, যেখানে ভোটাররা সরাসরি ভোট দিচ্ছেন। ভার্জিনিয়া, সাউথ ডাকোটা এবং মিনেসোটার মতো অঙ্গরাজ্যের ভোটাররা নিজেদের মূল্যবান ভোট প্রদান শুরু করেছেন। আগামী 5 নভেম্বর চূড়ান্ত নির্বাচনের আগে এই আগাম ভোট দেশটির রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। যুক্তরাষ্ট্রের বন্দুক হামলায় অন্তত 4 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অনেকেই। দেশটি আলবামা অঙ্গরাজ্যের বার্মিংহামে হতাহতের এ ঘটনা ঘটে। রোববার সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় শনিবার গভীর রাতে শহরের 5 পয়েন্ট সাউথ এলাকায় একদল লোকের উপর গুলি বর্ষণ করে বন্দুকধারীরা। ঘটনাস্থলে মারা যান 2 পুরুষ ও 1 নারী। চতুর্থ ব্যক্তি মারা যান হাসপাতালে। এ ঘটনায় এখনও কোনো সন্দেহভাজনকে গ্রেপ্তার করতে পারেনি দেশটির পুলিশ। ইরানের একটি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত 51 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অনেকেই। রোববার তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় শনিবার রাত 9টায় দেশটির দক্ষিণ খোরাসান প্রদেশে একটি কয়লা খনির 2টি ব্লকে মিথেন গ্যাস বিস্ফোরণে এই ঘটনা ঘটে। বিস্ফোরণের সময় ব্লকে 69 জন শ্রমিক ছিলেন। বিস্ফোরণের পর কিছু খনি শ্রমিক ভেতরে আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। লেবাননের রাজধানী বৈরুতে শনিবার হিজবুল্লাহ অবকাঠামোগুলোতে প্রায় 400 রকেট হামলা চালায় ইসরায়েল। হামলায় নিহতের সংখ্যা বেড়ে 45 জনে দাঁড়িয়েছে। এর আগে লেবানন জুড়ে পেজার বিস্ফোরণে বহু হতাহতের রেশ কাটতে না কাটতেই একদিনের মাথায় বুধবার দেশটিতে একযোগে ওয়াকিটকি বিস্ফোরণের ঘটনা ঘটে। এসব হামলায় অন্তত 30 জন নিহত ও কয়েক হাজার মানুষ আহত হয়েছে। এদিকে গেল 24 ঘন্টায় গাজার একটি স্কুল ও আল সাথী শরণার্থী শিবিরে ইসরায়েলের হামলায় কমপক্ষে 7 জন নিহত হয়েছে। গাজায় চলমান ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত কমপক্ষে 41,000 নিহত হয়েছে জানায় দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। ভারতের বিপক্ষে অসহায় আত্মসমর্পণের কারণ হিসেবে ব্যাটিং ব্যর্থতাকে সামনে আনলেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে শান্ত প্রথম ইনিংসের পাশাপাশি দ্বিতীয় ইনিংসেও ব্যাটারদের সফল না হওয়াকে বড় পরাজয়ের কারণ হিসেবে তুলে ধরেন। প্রথম ম্যাচের ভুল থেকে শিক্ষা নিয়ে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়ে দল ভালো করবে বলেও মনে করেন বাংলাদেশের অধিনায়ক। এছাড়া সংবাদ সম্মেলনে সাকিবের ফিটনেসের বিষয়ে প্রশ্ন করা হলে বিষয়টি পরিষ্কার করেননি অধিনায়ক শান্ত। ফার্স্ট ইনিংস ব্যাটিং ভালো হয়নি, যেটা খুব ইম্পর্টেন্ট ছিল। ওই জায়গায় আমরা স্পেশালি টপ অর্ডারে যদি একটা পার্টনারশিপ আমরা করতে পারতাম তাহলে আরেকটু ভালো অবস্থানে থাকতাম। আমি যেটা দেখি যে কতটুকু কষ্ট করছে
এবং কামব্যাক করার জন্য যা যা করা দরকার সেই কাজগুলো করছে কিনা, টিমের প্রতি ইন্টেনশনটা কীরকম, এই জিনিসগুলো আমি খেয়াল রাখি বা আমি চেষ্টা করি যে ওই প্লেয়ারটা টিমকে দেওয়ার জন্য কতটুকু প্রস্তুত, 100% কিনা। এটা অনেকে ভাবতে পারে হয়তো সাকিব ভাই দেখে আমি বলছি, বাট জিনিসটা এরকম নয়। একটা নাহিদ রানা থেকে শুরু করে মুশফিক ভাই পর্যন্ত সেম জিনিসটাই কিন্তু আমি দেখার চেষ্টা করি। সন্ধ্যার সংবাদ এ পর্যন্ত। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।